কোচিং লাগবে কেন? কোচিং আমরা বন্ধ চাই। একটা বাচ্চা ব্যাগ আপনারা বইতে পারবেন না, হুমকি দেওয়া হয়েছে। আপনি এত কথা বলেন কেন? আপনার একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা আছে না, তুলে নিয়ে যাবো। তোমাদের টিসির ভয় পেও না, আমরা অমরণ অন্বেষণ করবো তোমাদের টিসি দিলে। হাদিজা মিস যিনি, উনি কোচিং ব্যবসার মূল হোতা। 72 ঘন্টার মধ্যে ওনার আমরা অপসারণ চেয়েছি। কনক স্যার নামে একজন শিক্ষক, তিনি হচ্ছে সাইমার আব্বা, যে ক্লাস 3-তে পড়তো ক্লাউড সেকশনে, তার বাবার গায়ে হাত দিছে। এটার ফুটেজ আছে। 2 নম্বরে হচ্ছে হেডমিস খাদিজা মিস। হেডমিস অনেকগুলাই আছে, এটা হচ্ছে প্রাইমারি সেকশনের হেডমিস। হেডমিস আমাদের প্রত্যেকটা পরিবারে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, আমার বোনকে যখন ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমার কথা, যে আপনার ভাই কি করে, আপনারা কয় ভাই বোন, আমার কথা জিজ্ঞেস করছে আমি কি করি, আমি কোন স্কুলে পড়ছি, কোন কলেজে পড়ছি, কোন ইউনিভার্সিটিতে পড়ছি, আমার অন্য অন্য ভাই বোনরা কী করে, কোথায় থাকি, এগুলো জিজ্ঞেস করে স্কুলে হেডমিস। এটা ওনাদের কোনো দায়িত্বের মধ্যে পড়ে? ওনাদের কাজ এটার কাজ কি? এটা একটা শীতল একটা হুমকি না ভাই? যেসব বাচ্চারা এখানে আমাদের সাথে দাঁড়াইছিল, সেই বাচ্চাদের বাসায় ফোন গেছে যে তোমাদের টিসি দেওয়া হবে, এখানে কেন দাঁড়াইলো? হ্যাঁ, তো বাচ্চাদের বলতে চাই, তোমাদের টিসির ভয় পেও না, আমরা অমরণ অন্বেষণ করবো তোমাদের টিসি দিলে স্কুল গেটে। হ্যাঁ, আর আমরা এই যে খাদিজা মিস যিনি, উনি কোচিং ব্যবসার মূল হোতা। 72 ঘন্টার মধ্যে ওনার আমরা অপসারণ চেয়েছি। আর একজন স্যার যিনি যে আমাদের সাইমার আব্বার গায়ে হাত দিয়েছে, ওনারও 72 ঘন্টার আমরা 72 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছি এবং ওনাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। আমাদের এরকমের হুমকি দেওয়া হচ্ছে এবং আফিয়ার আম্মাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি এত কথা বলেন কেন? আপনার একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা আছে না, তুলে নিয়ে যাবো। আফিয়ার আম্মা বলছে, আপনারা শুনছেন তো? তো আমাদের যদি কারো কিছু হয়ে যায়, আমাদের যদি তুলে নেওয়া হয়, গুম করা হয়, মব জাস্টিসের মাধ্যমে মেরে ফেলা হয়, কোনো রকমের ক্ষতি হয়, এটা একমাত্র দায়ী থাকবে স্কুল কর্তৃপক্ষ। আপনাদের জানাই গেলাম, আমাকে যদি মেরে ফেলা হয়, তুলে নেওয়া হয়, এটা স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে। আমরা এখানে আমাদের বাচ্চাগুলো পুড়ে মারা গেছে, আমরা এখানে কেন আসছি? আমরা বিচার চাইতে আসছি। সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়েছি, সরকার করবে। যদি সুষ্ঠু তদন্ত করে বিচার হয় তাহলে বিচার করবে, আর তদন্ত করে যদি কোনো বিচার না করার থাকে তাহলে করবে না। এটা তো আদালতের বিষয়, এটা তো আমাদের বিষয় না। কিন্তু আমাদের বাচ্চাগুলো আগুনে পুড়ে মারা গেছে, আমরা বিচার চাইতেই পারি। এই অধিকার আমার আছে। আমি রাষ্ট্রের একজন নাগরিক, এই দেশে জন্মগ্রহণ করছি। আমরা সবাই এইটার বিচার চাচ্ছি ভাই। বিচার চাওয়া তো অপরাধ না? শিক্ষকরা আসলে আমাদের সাথে পরিষদে মিটিং করছিল, ওনারা 2-3 দফা আমাদের সাথে মিটিং করছে, আমাদের পরিবারেও গেছে, পরিবারে ফোন দেয় ওনাদের স্কুল বাঁচানোর জন্য। কারণ ওনারা একটা ইসে আছে, ফেসবুকে একটা জিনিস প্রচার হয়েছে না, যে স্কুল 2 নম্বর জায়গায় জোর করে করা হয়েছে, টাকা খাওয়া করা হয়েছে। আমি এখনও ওইভাবে নিউজ পড়তেও পারি না, নিউজ দেখতেও পারি নাই ভাই, কিন্তু ফেসবুকে যা দেখছি এটা সত্য না মিথ্যা তা আমরা জানি, কিন্তু এটা তো প্রচার হয়েছে, আপনারা সবাই জানেন যে স্কুল নাকি অবৈধ জায়গায় জোর করে করা হয়েছে, স্কুলে অনুমোদন দিতে চাইছিল না। তো ওনারা তো একটা ভয় আছে যে এরকম এতগুলো বাচ্চা মারা গেলে স্কুলের মধ্যে, ওনাদের একটা ভয় না যে ওনাদের স্কুলের উপর কিছু আসে কি না। তো ওনারা আমাদের সাথে মিটিং করে একটা দরখাস্ত লিখছে, প্রধান উপদেষ্টার কাছে যাবে, যে আকুল আবেদন জানাচ্ছি আমরা আমাদের পক্ষ নিয়ে। বিষয় হচ্ছে যে নিহত এবং আহত সকল পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। ভাই, আমরা আকুল আবেদন জানাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন চাইবো? আমাদের বাচ্চা মারা গেছে, আমরা কি চাকরি চাচ্ছি? এরকমের মন্ত্রণালয়ে বা সরকার প্রধানের কাছে যখন মানুষ চাকরি চায় তখন যায়, আমরা কি কিছু চাচ্ছি? আমরা বিচার চাচ্ছি, বিচারের জন্য। আর প্রধান উপদেষ্টা আমাদের সান্ত্বনা দিবে, প্রধান উপদেষ্টা আমাদের ফোন দিবে, আমাদের ডাকবে, এটা আমরা চাই। এইটা আমাদের একটা প্রত্যাশা। আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফোন দিলে, ডাকলে আমাদের বাচ্চা ফিরে পাবো, আমাদের কষ্ট একটু কমবে। কিন্তু সরকারের বিমানে সে আমাদের বাচ্চা মেরে ফেলছে, এজন্য আমাদের একটা ভিতরে একটা চাহিদা আছে। সরকার তো আমাদের সান্ত্বনা দিতে পারতো যে বাচ্চা ফেরত দিতে পারবো না, কিন্তু আমরা আপনাদের দুঃখের ভাগিদার, এই কথাটা আমরা জাস্ট বলছি। কিন্তু এই যে স্কুল আজকে কেন আমাদের গায়ে হাত তুললো? কারণ এই যে আমরা মানববন্ধন করছি, এটা মিডিয়ায় যাবে, নিউজ হবে, স্কুলের যদি কোনো ক্ষতি হয়, এইটা স্কুল আমাদের বাসায় যায়, স্কুল আমাদের নিয়ে মিটিং করে। হ্যাঁ, ওনাদের স্কুল কীভাবে বাঁচানো যায়, ওনারা অ্যাপ্লিকেশনে সাইন নেয় যে সরকারের কাছে, যে আমরা স্কুল বাঁচাইতে চাই। একটা স্কুল দীর্ঘদিন ধরে গড়ে ওঠে, একদিনে হয় না, একটা ভালো প্রতিষ্ঠান, স্কুল বাঁচাতে হবে, এইটা চাই। আমার বাচ্চাকে আমি কোচিংয়ে দেবো না, আমাদের দেয়ও নেই। আমার বোনের গত বছর দেয়নি, শেষের দিকে কোচিংয়ে দিছে। কি করে? এই বছরও মাত্র কিছুদিন আগে দিচ্ছে। কারণ কি ভাই, আমাদের বাসায় রাস্তা দেখছেন কত পানি? সকাল 8টায় না 6টায় গিলাস, 7টায় ঘুম থেকে উঠতে হয়, কোনো মতে নাকে মুখে দুটো গিলাইয়া খাওয়াইয়া স্কুলে দেয়। 1টার সময় ছুটি হয়, তারপরে নর্মালি কি হয়, আবার বাসায় চলে যায়। বাসায় গিয়ে বিকেলবেলা আবার বাসায় আমাদের মাস্টার আছে, মাস্টার পড়াতে আসে। সন্ধ্যার সময় আরবি ম্যাডাম আসে, আরবি পড়ায়। তারপরে তো নিজের আবার পড়তে বসতে হয়, তো আবার কোচিং করবে কখন? স্কুলে ছুটি হওয়ার পরে একটু গ্যাপ দিয়ে 1টার সময় স্কুল ছুটি হয়, 1:30, আবার 3:30 পর্যন্ত কোচিং হয়। একটা বাচ্চা টেকে ভাই, একটা বাচ্চার ব্যাগ আপনি বই নিতে পারবেন না, তো দেখেন না।
আমরা গার্ডিয়ানটা ধরে অত দূর গেলে কষ্ট হয়ে যায়, ব্যাগ ঘাড়ে বাঁধালে ঘাড় ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, একটা বাচ্চা ব্যাগ আপনারা বইতে পারবেন না। আমাদের বাচ্চাদেরকে কীভাবে জোর করে কোচিং করানো হতো, আমার বোনকে আমি যেমন বলতাম কি কোচিংয়ে দিচ্ছিস কেন, কোচিংয়ে দিস না। হ্যাঁ, বাসায় দরকারে আরও 2টা মাস্টার রাখবো। আমার বোনের যথেষ্ট স্বাবলম্বী, আমার বোন ঢাকা শহরে নিজের বাড়িতে থাকে, ঠিক আছে। আমার বোন যথেষ্ট পরিমাণ সচ্ছল, বলছে আমাদের 2টা জায়গায় 4টা মাস্টার রাখবো, বাসায় রাখবো, স্কুলে পড়াবো না। বলে কি মিসরা এসে বলে, আপা আপনার বাচ্চাকে কোচিংয়ে দিচ্ছেন না কেন, আপনার বাচ্চা তো অন্য বাচ্চাদের চেয়ে দুর্বল হয়ে যাচ্ছে, আপনার বাচ্চা অন্য বাচ্চাদের চাইতে পিছিয়ে যাচ্ছে। ভাইয়া আপনার বাচ্চার বাবা কি করে, এটা কোনো প্রশ্ন হলো? বাচ্চার বাবা কি করে, কোচিংয়ে দিচ্ছেন না কেন? কোচিংয়ে দেন, দেখবেন যে আগায় যাবে। হ্যাঁ, কোচিংয়ে দেন যে আগায় যাবে। তো এই কোচিংটা আমরা করাতে চাই, জোর করে করানো হতো। আর 2-4 জন বাচ্চা যদি করে বান্ধবীরা, তখন আবার একদম সবার কাছে জিজ্ঞেস করেন মিসরা যারা কোচিং করে তাদেরকে মিসরা বেশি আদর করে, যারা কোচিং করে না তাদেরকে আদর করে না। আপনি সব বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন, সব বাচ্চা একই কথা বলবে, তাদেরকে বেশি আদর করে, আর যারা কোচিং করে তাদেরকে আদর করে না। তখন বান্ধবীদের সাথে হেসে কথা বলে, ওদেরকে একটু করে, তো বলে কি আম্মু ও কোচিং করে আমাকেও কোচিংয়ে দাও। আমরা বাধ্য হয়ে কোচিংয়ে দেই ভাই। বলে কি আপনার হাজব্যান্ড কী করে, কোচিংয়ে দেন না কেন? আমার হাজব্যান্ড কী করে কোচিং দেন না মানে কি? এটা কী ধরনের খোঁচামারা কথা? কোচিং লাগবে কেন? কোচিং আমরা বন্ধ চাই। মাইলস্টোন সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। কেন? হাইকোর্ট থেকে অনেক আগে বোধহয় আদেশ ছিল, আমি এখন বলতে চাই না, মনে হয় আদেশ ছিল এরকম একটা কিছু, যে কোচিং করানো যাবে না, কোচিং ব্যবসা করানো যাবে না, কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। এটা নিয়ে তো বাংলাদেশে একবার যুদ্ধ হয়ে গেছে না? কোচিং আমরা করাতে চাই না, বাচ্চাদের জোর করে কোচিং স্কুলের শিক্ষকরা মূলত প্রাইভেট করায়। মেহেরিন মিসের হাজব্যান্ডের কাছে যান, যে মিসটা মারা গেছে তার হাজব্যান্ডের কাছে আপনার ফোন দেন, এই হেডমিস্ট্রেস হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। এই মেহেরিন মিসের সাথে হেডমিসের সাথে গ্যাঞ্জাম ছিল। উনি বলতো কি, যদি 2-4-5টা বাচ্চা দুর্বল থাকে তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করো, কোচিং করাও, কিন্তু সব বাচ্চাদেরই কেন এরকম ডেকে জোর করে কোচিং করাতে হবে। এইটা নিয়ে মেহেরিন মিসের সাথে এই হেডমিসের গ্যাঞ্জাম ছিল। মেহেরিন মিস খুব একজন মানবিক ছিল, তিনি জীবন দিয়ে চলে গেছে, এটা বোঝা যায়। মেহেরিন মিস একজন মানবিক ম্যাডাম ছিল, সে নিশ্চিত মৃত্যু জেনেও কিন্তু আগুনের মধ্যে ঝাঁপায় পড়ছে ভাই। আর কয়জন পড়ছে ঝাঁপাইয়া? মেহেরিন মিস একজন মানবিক ম্যাডাম ছিল, এই জন্য সে ঝাঁপায় পড়ছে, সেই কোচিংয়ের বিরুদ্ধে ছিল। আপনি মেহেরিন মিসের হাজব্যান্ডের কাছে যান, বলছে এই মিস হচ্ছে ব্যবসা করে, উনি পার্সেন্টেজ নিয়ে ঢাকা শহরে 3টা ফ্ল্যাট কিনছে, উনি বেতন পায় 40,000 টাকা, 3টা ফ্ল্যাট করতে কিনলো।